প্যারাসাইট বা লিমিটেড ব্লাড যদি হয় তাহলে এই পজিটিভ, তার নিচে যদি হয় নট। In spite of that, the disease is there. কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো। So evidence has its own possibility. এখানেও তাই এই ডিটেকশন লেভেলটা কিন্তু একটা সার্টেন পয়েন্ট আছে, সেটা ধরে নিয়ে যদি আমরা ভাবি HBsAg earliest to be positive is hepatic দেখো এটা কিন্তু পজিটিভ হয়ে গেল 3-4 মাস 6 মাসের ঠিক আগে। Usually it disappears. It is replaced by HBsAg. As soon as HBsAg appears, যখন তাড়াতাড়ি appear করবে সাধারণত এটা 6 months অলমোস্ট হতে পারে, and then antibody যদি হয় তাহলে অ্যান্টিজেন লাগবে নিউট্রালাইজ করবে, তাই তো? But 6 even after 6 months the condition is chronic. So chronic hepatitis, when hepatitis B antigen persists after 6 months, it is not acute within 6 months. Usually if we follow the cycle, usually 6 মাসের মধ্যে hepatitis B সার্ভিস অ্যান্টিবডি হয়। আর এই অ্যান্টিবডিটা যদি আমরা ব্লাডে পাই, এখানে ডিটেক্টেবল নিচে চলে যেতে পারে, চলে গেল ধরে নাও ডিটেক্টেবল নিচে চলে গেছে, আর আর তুমি ডিটেক্ট করতে পারবে নিচে চলে গেল নিচে, সে সময় তোমার পেশেন্ট স্টিল হেপাটাইটিস বি এরিয়া স্টেট হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে গেল ক্রনিকে চলে যাচ্ছে, তখন তুমি ডিটেক্ট করতে পারলে না। after 2 weeks hepatitis B surface antigen come, the clinician judge, the microbiologist judge যে ভ্যাকসিন দেবো কি দেবো না, how you go for this hepatitis B surface antigen test. If it is more than 10 IU per ml, the blood level is 10 IU per ml, patient is vaccinated, or the residual titer is in such a position that vaccination is not clear. Antibody among জায়গায় আছে, সেই পেশেন্টের ভ্যাকসিনেশনের দরকার নেই। So HBsAg is important. হেপাটাইটিস ই এজি দেখো 1 মাসের পরে পরেই কিন্তু অ্যাপিয়ার করে গেছে, এবং এটা হেপাটাইটিস ই এবি হয়ে এটা দেখো 4 মাসের কাছাকাছি এসে গেছে, কিন্তু ডিটেক্টেবল লেভেলের টাইটারে। সব তো হিসেব নেই, হিউম্যান বিইং এর সব হিসেব মেলে না, আনডিটেক্টেডে ঢুকে গেল, তারপরে তুমি কিন্তু এবি তে পজিটিভ পেলে, হতে পারে। হেপাটাইটিস কোর অ্যান্টিজেন পাওয়া যায় না ব্লাডে। হেপাটাইটিস কোর অ্যান্টিজেন ভুলেও উচ্চারণ করবে না। কোর অ্যান্টিবডি, এখানে ভালো করে তাকিয়ে দেখ, কোরটা উঠেছে, হেপাটাইটিস সি মানে কোর অ্যান্টিবডি, এটা সি ভাইরাস নয়, হেপাটাইটিস কোর অ্যান্টিবডি, সেটা তারপরে পরে উঠেছে, ই এর পরে পরে উঠেছে 1 মাস লেভেলে। এই অ্যান্টিবডি হেপাটাইটিস সি অ্যান্টিবডি ফল করে যায় 6 মান্থস লেভেলে, কিন্তু যদি পারসিস্ট করে তাহলে ক্রনিক। তাহলে যদি ক্রনিক কেস হয়, দেন ইউ গো ফর কি করবে, হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন পারসিস্ট করেছে, অ্যান্টিবডি অ্যাপিয়ার করেনি, তাই তো সে ক্রনিক হয়েছে। অ্যান্টিবডি অ্যাপিয়ার করলে ক্রনিক হতো না। তাহলে পারসিস্টেন্ট অফ হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন along with HBsAg, HBc অ্যান্টিবডি IgG, ইনিশিয়ালি IgM হয়, সাবসিকুয়েন্টলি 6 মাস পরে IgG হয়েছে। তাহলে IgG যদি পজিটিভ হয়, HBsAg যদি পজিটিভ হয়, তাহলে তুমি কি বলবে, ক্রনিক ক্যারিয়ার। তাহলে ক্রনিক পেশেন্টের ইনভেস্টিগেশনস কি লিখবে, এই দুটো লিখবে। মানে সারফেস অ্যান্টিজেন লিখছো, সারফেস অ্যান্টিজেন তো পারসিস্ট করবেই 6 মাসের লেভেলে, তখন তো সারফেস অ্যান্টিজেন 6 মাসে এখানে যাচ্ছে না, ও তো পারসিস্ট করছে। তাহলে HBsAg পারসিস্ট করবে, সঙ্গে সঙ্গে তোমাকে জানতে হবে যে হেপাটাইটিস কোর অ্যান্টিবডি লেভেল কি, তখন আর IgM টা তুমি পাবে না, IgG টা পাবে। এখন আমরা
এই বাকি টেস্টগুলো সবই এলাইজায় হয়। একমাত্র এইচবিএসএজি বেডসাইড টেস্টের মতো হয়ে গেছে। এইচবিএসএজির জন্য কার্ড টেস্ট আছে। ভেরি সিম্পল, একটা ক্রোমাটোগ্রাফিক টেস্ট, ল্যাটারাল ক্রোমাটোগ্রাফি, ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। আমরা এক ড্রপ সেরাম অ্যাড করি, একটা উইন্ডো আছে সেখানে অ্যাড করি, অ্যাড করবার পর ওয়েট করি, কন্ট্রোল ব্যান্ড আসে ফার্স্ট, ফলোড বাই দ্য টেস্ট ব্যান্ড। যদি শুধু কন্ট্রোল ব্যান্ড আসে, দ্য টেস্ট ইজ নেগেটিভ। যদি টেস্ট ব্যান্ড এবং কন্ট্রোল ব্যান্ড দুটোই আসে, দ্য টেস্ট ইজ পজিটিভ। বোঝা গেল? সিম্পল টেস্ট। এখন উইক ব্যান্ড এসছে, you have to go for ELISA test. Very weak band, তুমি ডিটেক্ট করতে পারছো না, the titer is doubtful, the result is doubtful, go for ELISA test, more sensitive test. Hepatitis B DNA, hepatitis B DNA ভাইরাস, DNA কিন্তু সব সময় পারসিস্ট করে। HBV DNA, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টেস্ট। রেপ্লিকেটিং ভাইরাস যেমন আমরা হেপাটাইটিস ই অ্যান্টিজেন থেকে বুঝতে পারি, ঠিক সেরকমই হেপাটাইটিস বি ডিএনএ তার টাইটার থেকে আমরা বুঝতে পারি পেশেন্টের স্ট্যাটাস কি। পেশেন্ট আস্তে আস্তে অ্যান্টিবডি তার ডেভেলপ করবে, নাকি পেশেন্টের টাইটার ইনক্রিজ করে যাচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের, সেটা কিন্তু পিসিআর করে, এটা পিসিআর ছাড়া হয় না, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ আমরা কিন্তু পিসিআর করে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে পারি। সিম্পলি এটুকু হচ্ছে জিস্ট, বেশি কিছু মনে রাখতে যেও না, সিম্পলি এইটুকু জিনিস মনে রাখো। এর বেশি তোমাদের পরীক্ষায় তোমাদের কিচ্ছু জিজ্ঞেস করা হয় না। তোমরা অনেক কিছু পড়ো, সব পড়ে সব একটা কেমন যেন খিচুড়ি হয়ে যায়। তাহলে আমি আবার রিপিট করি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আমরা টেস্ট করব। কেন করব? হেপাটাইটিস বি ভাইরাসকে ধরবার জন্য, তাই না? হেপাটাইটিস এ ভাইরাস ফিকো ওরাল রুটে যাবে, হেপাটাইটিস ই ভাইরাস ফিকো ওরাল রুটে যাবে, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস আর ডি ভাইরাস ব্লাড ট্রান্সফিউশন দিয়ে যাবে, তাই তো? নিডল প্রিক দিয়ে হতে পারে আর ট্যাটুইং থেকে হতে পারে। তিনটে কারণ চলে গেল। এবারে পেশেন্টের জন্ডিস নিয়ে তোমাকে প্রেজেন্ট করলো, সে যে বয়সেরই লোক হোক, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করেছে। প্রেজেন্ট করার পর তুমি তার ইনভেস্টিগেশনস করতে দিয়েছো, সেরাম, বিলিরুবিন, এসজিপিটি, বায়োকেমিক্যাল সব টেস্ট তুমি দিয়েছো। এলিভেটেড এসজিপিটি, elevated alkaline phosphatase, bilirubin is high, everything to be পেয়েছো। Now you have to go for hepatitis B surface antigen. Take the history, পেশেন্টের হিস্ট্রি নাও, পেশেন্টের ট্রান্সফিউশন হিস্ট্রি আছে কিনা, নিডল প্রিকের হিস্ট্রি আছে কিনা তুমি নিয়ে নাও। নিয়ে তুমি ইউ গো ফর ফার্স্ট টেস্ট, তুমি যেটা প্রেসক্রাইব করবে, দ্যাট ইজ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, HBsAg। এটা একটা প্রোটিন ইন নেচার, এবং এই টেস্টটা তুমি করে তুমি কি জানতে পারবে? whether patient is suffering from acute hepatitis or chronic hepatitis. তুমি হিস্ট্রির সঙ্গে মিলিয়ে নাও। পেশেন্ট বললো আমি 6 মাসের বেশি ভুগছি, তোমার সঙ্গে সঙ্গে সন্দেহ হলো ওরে বাবা ক্রনিক নয় তো, তাই না? পেশেন্ট হিস্ট্রি দিল যে না আমার তো 3 সপ্তাহ হয়েছে, acute hepatitis, hepatitis B. Then you advise the test, hepatitis surface antigen advise করো। এবার হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন তুমি দেখলে পজিটিভ, এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে কি রকম অবস্থা, রেপ্লিকেটিং ভাইরাস কি আছে। তখন তুমি বললে তুমি হেপাটাইটিস ই অ্যান্টিজেন করো, তুমি তখন বললে হেপাটাইটিস সি অ্যান্টিবডি করো। দেখে নিলে ভাইরাল লোড তুমি যদি পিসিআর এ বলো, তখন পেশেন্ট এসে মাথা চুলকে বলবে স্যার 6000 টাকা চেয়েছে। আমাদের দেশ গরিব, সবসময় বিএনএ ভাইরাস ভাইরাল লোড তুমি করতে বলতে পারো না, তাহলে তোমাকে এর উপরেই টেস্ট করতে হবে। তাহলে তুমি কি করলে? তখন ফার্দার টেস্টগুলো করলে, রেপ্লিকেটিং ভাইরাস আছে কিনা, কেস ফ্যাটালিটি কেমন তুমি অ্যাসেস করলে। এবার তুমি দেখলে যে পেশেন্টের হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন 6 মাসের লেভেলে কমে যাচ্ছে, ফল করছে। তখন তুমি সেকেন্ড যখন অ্যাডভাইস করলে, সেকেন্ড অ্যাডভাইসে তুমি এলাইজা উইথ টাইটার বলতে পারো। তুমি দেখলে পেশেন্টের টাইটার ফল করছে। পেশেন্ট ক্লিনিক্যালি তোমাকে সিমটম হিসাবে বলবে যে আমি ভালো আছি। তুমি জন্ডিসটার ডিগ্রি অফ জন্ডিস যেটা, সেটা তুমি অ্যাসেস করলে। পেশেন্টের ফলিং টাইটার অফ এসজিপিটি দেখলে। এই ক্লিনিক্যালি তুমি ম্যাচ করে দেখলে পেশেন্ট ক্লিনিক্যালি ভালো আছে, বমি ভাবটা চলে গেছে, পেচ্ছাপ সাদা হচ্ছে, ডিসকালারেশন নেই, ক্লিনিক্যালি দেখলে, ইউরিনটাও দেখলে। এবার তুমি তাকে অ্যাডভাইস করো যে ঠিক আছে আপনি ভালো আছেন। কেমন?
এবার সঙ্গে সঙ্গে তো তার ভ্যাকসিন দিতে বলবে না, তার তো এলিভেটেড টাইটার থাকতে পারে, এইচবিএস এবি টাইটার ভালো আছে, শুধু শুধু ভ্যাকসিন নেওয়ার কথা দরকার নেই বলা তার বাড়ির লোকেদের। এখন ওই যে একটা কনসেপ্ট এসছে ওয়ান হেলথ কনসেপ্ট, আগের দিন বলছিলাম ক্লাসে, ওয়ান হেলথ কনসেপ্ট, সেটা হচ্ছে শুধুমাত্র পেশেন্টের কেয়ার নয়, পেশেন্টের এনভায়রনমেন্টের কেয়ার, পেশেন্টের সঙ্গে আর যারা আছে তারাও এক্সপোজ হতে পারে, তাদের কেয়ার, সবটা। তাদেরকে তুমি বললে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি, তাদের জন্ডিস নেই, কিছু নেই, তুমি বললে এইচবিএস এবিটা করুন। তাদের দেখা গেল যে কারোরই প্রোটেকশন নেই, জন্ডিস হয়ও নি, কেউ ভ্যাকসিনও নেয়নি। এবার তুমি তাদের সবাইকে ভ্যাকসিন দিয়ে দাও, তোমার ডিউটি শেষ। কমিউনিটির উপর তোমার একটা ডিউটি আছে। পেশেন্ট বাইরে বেরিয়ে গিয়ে বললো খুব ভালো ডাক্তারবাবু দেখিয়েছি, ডাক্তারবাবু শুধু আমাকে দেখেনি, আমার বাড়ির সবাইকেও দেখো ভ্যাকসিন দিয়ে দিয়েছে, তুমি ওই ডাক্তারবাবুর কাছে যাও। তোমার নাম হলো, পেশেন্ট তোমার কাছে আসতো, তুমি একটা টোটাল সার্ভিস দিয়েছো, পেশেন্টকে কমপ্লিট কেয়ার দিয়েছো। এইভাবেই প্র্যাকটিস গ্রো করে। সেই ভাবনাগুলো ভাবার দরকার। একটুখানি মানে একটু ভাবনা চিন্তা করে যদি তুমি ট্রিটমেন্ট করো তাহলেই কিন্তু রেজাল্ট খুব ভালো। ট্রিটমেন্ট তো বিশেষ কিছু নেই, সে তো তোমরা পড়েছো, রেস্ট দিতে হবে, গ্লুকোজ দিতে হবে, সবাই জানে না। পেশেন্টকে জন্ডিস হলেই বলছে গ্লুকন ডি, গ্লুকন, গ্লুকন খেয়ে এসছি, এমনিও খায় গ্লুকোজ, ডায়াবেটিক পেশেন্ট সেও গ্লুকোজ খাচ্ছে, এরকম অদ্ভুত সব ব্যাপার। যাই হোক, তো এই রইল সংক্ষেপে ব্যাপারটা, টেস্টের ব্যাপারটা খুব সিম্পল, খুব ছোট করে মনে রাখবে, বেশি বড় কিছু করবার দরকার হবে না। আর এবার একটা টেস্ট দেখো, আমি বলে দিই, ওরা একটু দেখাক ল্যাটারাল ক্রোমাটোগ্রাফি কিভাবে করে। ল্যাটারাল ক্রোমাটোগ্রাফি যদি কোনো উইক ব্যান্ড আসে বা কোনো কন্ট্রোল ব্যান্ড না আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে যে এলাইজা টেস্টে যাও। তোমাকে হয়তো টেস্ট করতে দিয়েছে বা ফাইনাল পরীক্ষায়, তুমি কি করে ভুলভাল কিছু একটা করে ফেলেছো, কোনো ব্যান্ড এলো না, কন্ট্রোল ব্যান্ড এলো না, তখন তুমি কি বলবে? তুমি সেকেন্ড টেস্ট চাইবে, সেকেন্ড কিট চাইবে, খাতায় লিখবে সেটা যে আমি সেকেন্ড কিট চেয়েছি, ওরা আমাকে দেয়নি, লিখে দেবে সেটা খাতায় যে আমি সেকেন্ড কিট চেয়েছি, ওরা আমাকে প্রোভাইড করে। বোঝা গেল? আর সেকেন্ড কিট যদি তোমাকে প্রোভাইড করে, তখন তুমি আবার করলে, করে দেখলে কন্ট্রোল ব্যান্ড এসে গেল, এবার ব্যাস নেগেটিভ, কন্ট্রোল ব্যান্ডের সঙ্গে টেস্ট ব্যান্ড এসে গেল, তাহলে পজিটিভ। এটাকে আমরা কি বলি? রিঅ্যাক্টিভ বলি। রিঅ্যাক্টিভ এইচআইভি, এইচবিএসএজি, সেরোলজিক্যাল টেস্ট, এগুলোকে আমরা রিঅ্যাক্টিভ বলি। আর এই টেস্ট করবার সময় গ্লাভস পরতে হবে, এটা আমরা লক্ষ্য করব পরীক্ষার হলে। এখানে নম্বর আছে যে তুমি কতটা কনসাসলি টেস্টটা করলে, কারণ তোমার যদি নিডল প্রিক হয় বা কোনো কারণে সেরাম হাতে কাটা আছে, তোমার সেরামে কন্ট্যাক্ট এসে গেল, তাহলে কিন্তু হতে পারে। কতটা ভলিউমে এক্সপোজার হলে তোমার এইচবিএসএজি হতে পারে, সেটা পড়ে নেবে একটু বইয়ে।